আছো? আমি মোস্তফা নাসরুল আজম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। যথারীতি আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম, আমি তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে পঞ্চম অধ্যায়। সে পঞ্চম অধ্যায়ের দুটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। আমি তৃতীয় ক্লাস এবং শেষ ক্লাসটি এই চ্যাপ্টারের আজকে সম্পন্ন করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। আমার পরিচয় আমি ইতিমধ্যে তোমাদেরকে দিয়েছি। আমরা পড়ছিলাম তড়িৎচুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, এটা পরবর্তী কিন্তু নয়, এটি পরিবর্তী প্রবাহ। তো আজকে আমরা পড়বো ট্রান্সফরমার। এই শব্দটি কিন্তু আমরা খুবই বেশি শুনে থাকি, ট্রান্সফরমার, বৈদ্যুতিক ট্রান্সফরমার, যে ট্রান্সফর্ম করে। অর্থাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার, তার একটি প্রাথমিক চিত্র তোমাদের এখানে দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এটি আবার পরে বর্ণনা করব। আমরা এখন ট্রান্সফরমারের সংজ্ঞা কি সেটা জেনে নিই। যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা হয় তাকে ট্রান্সফরমার বলে। এটি আমরা এসি ট্রান্সফরমার কথা বলছি, অর্থাৎ দিক পরিবর্তী যে তড়িৎ প্রবাহ তার কথা বলছি। তাহলে সেই দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করতে পারে যে যন্ত্র, তাকে আমরা বলছি দিক পরিবর্তী ট্রান্সফরমার বা ট্রান্সফরমার। আমরা কিন্তু আমাদের আশেপাশে যে বিদ্যুৎ পোলগুলো দেখতে পাই বা তাতে যে ট্রান্সফরমার দেখতে পাই, সেগুলো সবই কিন্তু এই দিক পরিবর্তী ট্রান্সফরমার। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে ব্যবহার করি, যে বিদ্যুৎ ব্যবহার করি বা দৈনন্দিন প্রয়োজনে যে বিদ্যুৎ ব্যবহার করি, সবই হচ্ছে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ। আর সেই দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের ক্ষেত্রেই চলে আসবে দিক পরিবর্তী তড়িৎ বিভব। আর সেই তড়িৎ বিভবকে উচ্চ বিভব বা নিম্ন বিভবে পরিণত করতে পারে যে যন্ত্র, তাকে আমরা বলছি দিক পরিবর্তী ট্রান্সফরমার। আচ্ছা, এই ট্রান্সফরমার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তোমরা এখানে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে। মোট কথা, যে ট্রান্সফরমার নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করতে পারে তাকে আমরা বলছি স্টেপ আপ ট্রান্সফরমার। আমরা এখানে এন দ্বারা হচ্ছে ওই ট্রান্সফরমারের পাক সংখ্যাকে বোঝাচ্ছি। ট্রান্সফরমারের যে মুখ্য কুণ্ডলী বা প্রাথমিক কুণ্ডলী থাকে তার পাক সংখ্যাকে বোঝাচ্ছি। আর এনএস এটি দ্বারা বোঝাচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, তুমি দেখতে পাচ্ছ যে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা কম হবে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটাকে আমরা অবরোহী ট্রান্সফরমার বলে থাকি। তাহলে এখানে বলা হচ্ছে যে ট্রান্সফরমার উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করতে পারে তাকে আমরা বলছি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে কি হবে? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে সংজ্ঞা পাচ্ছ এবং কোন ক্ষেত্রে কোন ট্রান্সফরমার ক্ষেত্রে কি ধরনের পাক সংখ্যা বেশি বা কম হবে সেটিও নিচে দেওয়া আছে। এখানে চিত্রে দেখো, চিত্রে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার দেখানো হচ্ছে। কি করা হয়? ট্রান্সফরমারের ক্ষেত্রে একটি আয়রন কোর থাকে, এখানে একটা আয়রন কোর থাকে, তার গায়ে কি করা হয়? তার জড়ানো হয়, দুইটি তার জড়ানো হয়। যেদিক দিয়ে তড়িৎ প্রবাহ আসবে, অর্থাৎ উৎস থেকে যে তড়িৎ প্রবাহ আসবে সে যে কয়েলের মধ্যে আসবে সেটাকে আমরা বলছি প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল, মুখ্য কুণ্ডলী। এই মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা তাকে আমরা এনপি বলে থাকি। আর আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কুণ্ডলীতে সৃষ্টি হবে বা যেখান থেকে আমরা আউটপুট নিয়ে থাকি সেটিকে আমরা বলছি সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। এই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে আমরা বলছি এনএস। মুখ্য কুণ্ডলী যে তড়িৎ প্রবাহ তাকে বলতেছি আমরা আই
পি, আর গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ সেটাকে আমরা বলছি আইএস। মোট কথা যে একটি ট্রান্সফরমারে দুটি কুণ্ডলী থাকবে, একটি মুখ্য কুণ্ডলী, একটি হচ্ছে প্রাথমিক কুণ্ডলী। যেটাতে তড়িৎ প্রবাহ উৎস থেকে আসবে সেটিকে আমরা বলছি প্রাথমিক কুণ্ডলী, আর যেখান থেকে আমরা আউটপুট নিয়ে থাকি, অর্থাৎ যেখান থেকে আমরা বিদ্যুৎ প্রবাহটা বা তড়িৎচালক শক্তিটাকে নিয়ে থাকি, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটি স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে, মুখ্য কুণ্ডলী অপেক্ষা গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে। এবার আমরা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। এই অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমারে ঠিক আরোহী ট্রান্সফরমারের উল্টোটা, অর্থাৎ এখানে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকবে, আর গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে। মোটামুটি তোমরা এই দুটি ট্রান্সফরমার যে পার্থক্য তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আমরা এবার ধরে নিচ্ছি যে মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি হচ্ছে ইপি, প্রবাহ মাত্রা আইপি, পাক সংখ্যা এনপি এবং রোধ হচ্ছে আরপি। গৌণ কুণ্ডলীতে একই রকম ভাবে তড়িৎচালক শক্তিকে আমরা ইএস দ্বারা প্রকাশ করছি, প্রবাহ মাত্রাকে আইএস দ্বারা প্রকাশ করছি, পাক সংখ্যাকে এনএস দ্বারা এবং রোধকে আরএস দ্বারা প্রকাশ করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ট্রান্সফরমার আছে যার প্রাথমিক কুণ্ডলী এটি এবং যেটি গৌণ কুণ্ডলী এই যে দেয়া আছে। এই প্রাথমিক কুণ্ডলীতে পাক সংখ্যাটাকে আমরা প্রকাশ করছি এনপি দ্বারা, এবং প্রাথমিক কুণ্ডলীতে যে বিভব, ঠিক আছে, বা তড়িৎচালক শক্তি সেটাকে আমরা ইপি এবং প্রবাহ মাত্রা আইপি দ্বারা প্রকাশ করছি। আর এই যে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল, সেখানে যে তড়িৎচালক শক্তি সেটাকে আমরা প্রকাশ করছি ইএস দ্বারা, এখানে প্রবাহ মাত্রাকে আইএস দ্বারা এবং কুণ্ডলীতে পাক সংখ্যাকে এনএস দ্বারা প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র সেটা থেকে আমরা কি জানি? ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানি যে তড়িৎচালক শক্তি সমান সমান মাইনাস এনপি বাই ডিটি অফ ফাই। আমরা কিন্তু পড়েছিলাম এটা প্রথম ক্লাসে, তাই না? যে কোন ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে প্রথম বা দ্বিতীয় ক্লাসে যাই হোক আর কি, আমরা পড়েছিলাম যে তড়িৎচালক শক্তি সমান সমান মাইনাস এনপি ডিটি অফ ফাই। এখানে এন হচ্ছে মানে ইপি বলবো না, আমরা আসলে ফ্যারাডের তড়িৎচালক শক্তির যে সমীকরণ ছিল সেটা ছিল E is equal to minus n ddt of phi। কিন্তু আমরা যদি মুখ্য কুণ্ডলীর জন্য একটা ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর জন্য যদি এই সূত্রটি প্রয়োগ করে থাকি, তাহলে সেটি হবে EP is equal to minus np ddt of phi। এখানে EP হচ্ছে তোমরা অলরেডি জানো যে মুখ্য কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি সেটি EP, আর মুখ্য কুণ্ডলীতে যে পাক সংখ্যা সেটি হচ্ছে np। আর যখন একটি এখানে ফাই হচ্ছে ফ্লাক্সের সংখ্যা, অর্থাৎ একটা কুণ্ডলীকে যখন একটি চৌম্বক ক্ষেত্রে রেখে এটি ঘোরানো হয় তখন তার সঙ্গে কিছু ফ্লাক্স সংশ্লিষ্ট হয় বা যুক্ত হয়, এই ফ্লাক্সের সংখ্যাটাকে আমরা বলছি ফাই। তো যাই হোক আর কি, তাহলে আমরা এখানে তো জানলাম ডিটি অফ ফাই সমান সমান মুখ্য কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। একই রকম ভাবে ফ্যারাডের দ্বিতীয় সূত্র যদি আমরা এর জন্য প্রয়োগ করে থাকি, গৌণ কুণ্ডলীর জন্য প্রয়োগ করে থাকি, তাহলে আমরা লিখতে পারবো ES is equal to minus NS ddt of phi। এখন এই দুটি সমীকরণ, অর্থাৎ এই যে প্রথম সমীকরণ মুখ্য কুণ্ডলীর জন্য এবং দ্বিতীয় সমীকরণ যেটা আমরা পেলাম গৌণ কুণ্ডলীর জন্য, যদি আমরা এই মুখ্য কুণ্ডলীর সমীকরণকে গৌণ কুণ্ডলীর সমীকরণ দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? EP by ES is equal to NP by ES। এটি হচ্ছে কোন একটি ট্রান্সফরমারের জন্য তড়িৎচালক শক্তি এবং পাক সংখ্যার সম্পর্ক। আমরা মনে রাখি EP by ES is equal to NP by NS। আচ্ছা, এবার জানি আমরা যে তড়িৎ ক্ষমতা সমান সমান ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ক্ষমতা P is equal to VI, এই সমীকরণটি আমাদের পরিচিত, তোমরা নিঃসন্দেহে এটা পড়েছো। P is equal to VI, এটি যত সম্ভব দ্বিতীয় অধ্যায়ে ছিল। P is equal to VI বা তৃতীয় অধ্যায়ে ছিল, যাই হোক। তাহলে P is equal to VI কোন ক্ষমতা, তড়িৎ ক্ষমতা সমান সমান ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। তো সেই অনুসারে আমরা মুখ্য কুণ্ডলীর জন্য লিখতে পারি কি?
তড়িৎ ক্ষমতা মুখ্য কুণ্ডলীর ক্ষমতার সমান সমান মুখ্য কুণ্ডলীর ভোল্ট ইপি এবং মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত আইপি, তাহলে ইপি আইপি। এবং গৌণ কুণ্ডলীর জন্য একই রকম ভাবে ক্ষমতার সমান সমান কি ইএস আইএস। এখন শক্তির নিত্যতার সূত্র অনুসারে বলা যায় যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা পরস্পরের সমান। সে অনুসারে আমরা লিখতে পারি ইপি আইপি ইজ ইকুয়াল টু ইএস আইএস। এবং এখান থেকে আমরা আরেকটি সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আই। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণ, যেটি এর আগের স্লাইডে আমরা দেখলাম সেটি, এবং এখানে যে 2 নম্বর সমীকরণ পেলাম, এই দুটি সমীকরণকে যদি আমরা সম্পর্কিত করি তাহলে আমরা কি পাচ্ছি ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ এবং এখান থেকে কিছু অঙ্ক আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্লাইডে দেয়া আছে যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ 200 ভোল্ট, এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত? ভোল্টেজ মানে হচ্ছে এখানে কিন্তু গৌণ কুণ্ডলীর ভোল্টেজ চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তির মান দেওয়া আছে। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তির মান আমাদের বের করতে হবে। তো আমরা তো জানি যে আমরা ইতিমধ্যে দেখেছি ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। আমাদের এখানে ইএস চাওয়া হয়েছে, তাহলে ইএস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এনএস ইনটু ইপি ডিভাইড বাই এনপি। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, আমরা এখানে সবগুলো মান দেওয়া আছে, আমাদের কি কি দেওয়া আছে, এনপি দেওয়া আছে, ইপি দেওয়া আছে, এনএস দেওয়া আছে, তাই না? আমরা এই মানগুলো বসিয়ে দিলে সেখান থেকে আমরা গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তির মান 400 ভোল্ট পাচ্ছি। একদম সহজ একটি অঙ্ক। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, একই রকম ভাবে এখানে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ ইপি দেয়া আছে, প্রবাহ মাত্রা আইপি দেয়া আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস দেয়া আছে, গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা চেয়েছে। এবার আমরা যে দ্বিতীয় সূত্রটি পেয়েছিলাম এর আগে, যে অর্থাৎ কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে পরিচালক শক্তি এবং প্রবাহ মাত্রার মধ্যে যে সম্পর্ক, সেটি আমরা নিচ্ছি ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। তো সেখান থেকে আমরা আইএস ইজ ইকুয়াল টু লিখতে পারি ইপি বাই ইএস ইনটু আইপি। আমরা মানগুলো যে পেয়েছি, অঙ্কে দেওয়া আছে যে মানগুলো, সেই মানগুলোকে যদি আমরা বসিয়ে দিই সেখান থেকে আমরা প্রবাহ মাত্রা পাচ্ছি 0.6 অ্যাম্পিয়ার। তাহলে মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মাত্রা ছিল 3 অ্যাম্পিয়ার এবং গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা হলো 0.6 অ্যাম্পিয়ার। অর্থাৎ এটিকে আমরা কি ধরনের ট্রান্সফরমার বলতে পারি প্রিয় শিক্ষার্থী? এটি হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। আচ্ছা, তো যাই হোক আর কি, আমরা এই দুটি অঙ্ক করলাম। এবার এখানে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে একটি স্টেপ আপ ট্রান্সফরমার 100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। অর্থাৎ এখানে স্টেপ আপ বলা হচ্ছে। তাহলে এখানে মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি হচ্ছে 100 ভোল্ট এবং মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ট্রান্সফরমারটির মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেয়া আছে 1:20, অর্থাৎ ইপি এবং এনপি এবং এনএস এর অনুপাত দেয়া আছে। গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ কত? অর্থাৎ ইএস চেয়েছে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইপি চেয়েছে, এবং ট্রান্সফরমার ক্ষমতা বলতে এখানে বহি ক্ষমতা অর্থাৎ সেকেন্ডারি কয়েলের যে ক্ষমতা সেটি বের করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমি আবারও বলছি 100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। অর্থাৎ এখানে ইপি হচ্ছে 100 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার এটা হচ্ছে আইএস পাওয়া গেল। অর্থাৎ পাওয়া যায় কোথায় থেকে? আউটপুট থেকে। আউটপুটটা কোথায় থেকে পাওয়া যায়? গৌণ কুণ্ডলী থেকে। সুতরাং এটি হবে আইএস। ইপি পেলাম, আইএস পেলাম, এনপি এবং এনএস এর অনুপাত অর্থাৎ এনপি বাই এনএস এর মান হচ্ছে 1/20 পেলাম। তাহলে সুতরাং এবার গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ এবং মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা দুটি সমীকরণ এর আগে আমরা যেটি দুটি পৃথক পৃথক অঙ্কে ব্যবহার করছি সেটি এখানে ব্যবহার করলে আমরা এই দুটি মান পেয়ে যাব। এবার ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় করব। এই ট্রান্সফরমার ক্ষমতা অর্থাৎ আমরা বলছি বহি ক্ষমতা। তাহলে বহি ক্ষমতা আমরা জানি কি P is equal to VI। তাহলে P is equal to VI। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে P বল আমরা জানি, তাহলে আমরা জানি P is equal to VI, তাই তো? এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। সুতরাং এখানে ট্রান্সফরমারের ক্ষমতা
এটা মূলত আমাদের সেকেন্ডারি কয়েলের ক্ষমতায় বোঝাবো। তাহলে PS ইজ ইকুয়াল টু ভি বলতে আমরা এখানে ES এবং IS। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে অলরেডি আমরা এই অঙ্কের প্রাথমিক অংশ থেকে আমরা IS এর মান পেয়ে যাব। সরি, আমাদের IS এর মান তো দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তাই না? আমরা ES এর মানটা পেয়ে যাব। ES এর মানটা এবং এই IS এর মান যেটা দেওয়া আছে, এই দুটি মিলে আমরা মান বসালে আমরা এখানে ট্রান্সফরমারের ক্ষমতাটা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বাসায় এই অঙ্কটা করে নিতে পারবে। সহজ একটি অঙ্ক, নিজেরা চেষ্টা করবে এবং অঙ্কটি চেষ্টা করার পরে সেটির অ্যান্সার আবার তোমরা কমেন্টসে তুলে দেবে, ঠিক আছে? খাতায় অঙ্কটি করার পরে মোবাইল দিয়ে ছবি তুলে সেটা আবার তোমাদের কমেন্টসে দিয়ে দেবে। আমরা এবার পড়বো দিক পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, আমরা সংক্ষেপে যেটাকে বলি এসি কারেন্ট। তো এখানে প্রিয় শিক্ষার্থীদের নিচে আসলে একটা চিত্র দেওয়া আছে। আসলে যে কারেন্ট কি সময়ের সাথে সাথে কি হয়, তোমরা দেখো যে এখানে এই যে চিত্রটাতে আমরা এক্স অক্ষের দিকে সময়কে দিয়েছি এবং ওয়াই অক্ষের দিকে তড়িৎ প্রবাহকে দিয়েছি। এভাবে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি সময়ের মান ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এই প্রবাহের মানও কি এই শূন্য থেকে বাড়ছে, বেড়ে আবার শীর্ষ হচ্ছে, আবার কমে যাচ্ছে, শূন্য হচ্ছে, আবার বিপরীত দিকে শীর্ষ মানে পৌঁছাচ্ছে, আবার শূন্য হচ্ছে। অর্থাৎ সময়ের সাথে সাথে প্রবাহের মানের পরিবর্তন হচ্ছে, একবার ধনাত্মক হচ্ছে, একবার ঋণাত্মক হচ্ছে এবং মান বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। তার মানে দিক পরিবর্তন করছে এবং কি মান চেঞ্জ হচ্ছে, দুটি ঘটনাই ঘটছে সময়ের সাথে সাথে। সেই ধরনের প্রবাহকে আমরা বলছি দিক পরিবর্তী প্রবাহ। তাহলে আমরা বাসায় যে প্রবাহগুলো ব্যবহার করছি, আমরা দৈনন্দিন জীবনে যে প্রবাহ ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে সব হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, কারণ এটি সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে, অর্থাৎ একবার ধনাত্মক হচ্ছে এবং একবার ঋণাত্মক হচ্ছে, পাশাপাশি এটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হচ্ছে। এই ধরনের প্রবাহকে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, সেই তড়িৎ প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বলে। আমরা অলরেডি চিত্রে যেটি বর্ণনা করেছি সেটি সংজ্ঞা আকারে বলতে হবে। তাহলে আমাদের এইভাবে মনে রাখলে চলবে। তোমরা এই চিত্রটি অনেকে হয়তো দেখেছো, এরকম একটি যন্ত্র অনেকেই দেখেছো, যে চিত্রের যন্ত্রটি এটা একটা জেনারেটর। আসলে আমরা যে প্রবাহ ব্যবহার করি সেটির জন্য যে জেনারেটর গুলো, সেগুলো তো অনেক বিশাল বিশাল জেনারেটর হয়, যে এখানে তড়িৎ মানে কি বলা যায় যে প্ল্যান্ট গুলো, তাই না? সে প্ল্যান্ট গুলো বিশাল আকৃতির, সেগুলো হয়তো দেখার সুযোগ আমাদের অনেকে হয়নি, কিন্তু এরকম যন্ত্র আমরা অনেকেই দেখে থাকি। এই যে এই যন্ত্রটি হচ্ছে এসি জেনারেটর, অর্থাৎ এখানে অল্টারনেটিং কারেন্ট তৈরি করা হয় এই জেনারেটরে। মূলত এখানে কিভাবে কি করা হয় আমরা একটু দেখি। যে এখানে কি থাকে ভেতরে, মূলত যে গঠনের যে প্রাথমিক পর্যায়টা, একদম প্রাথমিক বিষয়টি আমরা এখানে তুলে ধরছি। নিঃসন্দেহের ভিতরে আরো অনেক কিছু মেকানিক্যাল ডিভাইস থাকে। আমরা যে মূলত যে মূল বিষয়টি সেখানে উপস্থাপন করছি সেটি হচ্ছে যে একটি চুম্বকের নর্থ পোল এবং সাউথ পোল থাকে এবং এর মাঝে কি থাকে, নর্থ পোল এবং সাউথ পোলের মাঝে অসংখ্য বলরেখা থাকে। এই এর মাঝে একটি কুণ্ডলী রেখে, বদ্ধ কুণ্ডলী রেখে, কুণ্ডলীকে যদি আমরা ঘোরাতে থাকি, তাহলে কুণ্ডলীর সঙ্গে মধ্য দিয়ে কিছু বলরেখা নির্গত হয়, যেগুলোকে আমরা কি বলি, কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাক্স। তাহলে কুণ্ডলীকে যদি আমরা ঘোরাতে থাকি তাহলে কি হবে, কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন হবে। এবং ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি কোন কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন হলে সেখানে কি তৈরি হবে, আবিষ্ট তড়িচালক শক্তি সৃষ্টি হবে। মূলত এই আবিষ্ট তড়িচালক শক্তিটাই হচ্ছে দিক পরিবর্তী তড়িচালক শক্তি। আর দিক পরিবর্তী তড়িচালক শক্তি যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে সেটি হচ্ছে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ। সুতরাং আমরা কিন্তু যে তড়িৎ প্রবাহ ব্যবহার করি সেটি হচ্ছে সবই দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ। এবং এটি কি করা হয়, এরকম কোন একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ কুণ্ডলীকে রেখে সেটিকে ঘোরানো হয়, ফলে তার সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন হয় এবং এই সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন থেকে এই তড়িৎচালক শক্তি পাওয়া যায়। আর সেই তড়িৎচালক শক্তি যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে দিক পরিবর্তী প্রবাহ, সেটি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে খেয়াল করো যে আমরা এই দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির যে গাণিতিক সমীকরণ সেটি আমরা এখন দেখব। বলা হচ্ছে যে এন পাকের এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলীকে সুষম চুম্বক ক্ষেত্রে বি তে ওমেগা কৌণিক বেগে ঘোরাতে থাকলে কি সময় আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হবে E = -d/dt/φ। তোমরা ইতিমধ্যে কিন্তু জেনেছো যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা এটা পেয়ে থাকি, তাই না? কি যে কোন কুণ্ডলীতে
আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত হবে? E is equal to minus dTTA of phi। আচ্ছা, এখন যদি কুণ্ডলীতে n সংখ্যক পাক থাকে তাহলে আমরা phi is equal to phi এর যে সংজ্ঞা তড়িৎচালক আমরা কি বলছি যে ফ্লাক্সের যে সমীকরণ আমরা পড়েছিলাম সেটা কি ছিল? phi is equal to a dot b, তাই না কি? তাহলে a dot b সমান সমান কি? ab cos theta, আর theta is equal to omega t। আর এই ক্ষেত্রে যদি পাক সংখ্যা n হয়ে থাকে তাহলে আমাদের phi is equal to আমরা কি লিখতে পারি? nba cos omega t। আমরা ব্যবকলন করে পাচ্ছি যে nba তো কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকছে, আর ddt of cos omega t এটাকে ব্যবকলন করলে আমরা কি পাবো? ওমেগা ইনটু sin omega t মাইনাস ওমেগা ইনটু sin omega t। তাহলে সুতরাং আগে একটি মাইনাস ছিল, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, nba কনস্ট্যান্ট হিসেবে আসছে, আর cos omega t কে যদি আমরা ব্যবকলন করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওমেগা sin omega t। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি E is equal to nba omega sin omega t। এখানে আমরা nba omega সমান সমান E naught বসালে আমরা উপরের সমীকরণটাকে লিখতে পারি E is equal to E naught sin omega t। এটি হচ্ছে আমাদের দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির সমীকরণ। E is equal to E naught sin omega t, যেখানে E naught হচ্ছে সমান সমান nba omega, হ্যাঁ, এবং nba omega এটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। কেন এটিকে বলা হচ্ছে? কারণ আমরা জানি sin omega টির সর্বোচ্চ মান কত? +1, তাই না? তাহলে সুতরাং E +1 যদি sin omega টির সর্বোচ্চ মান হয় তাহলে এক্ষেত্রে এর সর্বোচ্চ মান কত হবে? E naught। সুতরাং এই জন্য আমরা E naught কে বলছি তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, যেটি সমান সমান লেখা যায় nba omega। এখন তড়িৎ প্রবাহ সমান I সমান সমান আমরা কি জানি? E/R, তাই না? V/R/E/R। সুতরাং এখান থেকে আমরা E naught by R, মানে আমরা যদি এর মানটা বসিয়ে দিই ওখান থেকে, তাহলে আমরা লিখতে পারছি E naught by R into sin omega t, যেখানে E naught by R is equal to I naught। এটিকেও আমরা কি বলছি? তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। E naught by R হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান I naught। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি I is equal to I naught sin omega t। তাহলে I is equal to I naught sin omega t, এটি হচ্ছে কি? দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ। আমরা তাহলে পেলাম E is equal to E naught sin omega t দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির সমীকরণ, আর এখানে I is equal to I naught sin omega t এটি পেলাম দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে তো আগেই জানলাম যে I naught is equal to E naught by R, যেটি হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। তো আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম, যে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের সমীকরণ পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যেখানে একটি লেখচিত্রের সাহায্যে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে যে কিভাবে তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তাহলে আমরা একটি পূর্ণ চক্রকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, তাহলে একে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। এই সময়কে একটা T/4, T/2, 3T/4 এবং কি ক্যাপিটাল টি। তো প্রিয় শিক্ষার্থীর, উপরে দেখো, খেয়াল করো যে এখানে একটা কুণ্ডলী যখন কোন একটি তড়িৎ কি বলবো আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই অবস্থানে আছে, তখন আমরা এটা ধরে নিচ্ছি যে এক্ষেত্রে কুণ্ডলী তলের লম্ব এবং যে চৌম্বক ফ্লাক্স তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাই না? এই যে কুণ্ডলীটি তার লম্ব এবং এখানে যে তড়িৎ বলরেখা তার যে দিক বা যে চৌম্বক ফ্লাক্স তার যে দিক, তার সঙ্গে এর কোণ কত? 0 ডিগ্রি। আর এই মুহূর্তে আমরা সময় গণনা শুরু করছি, আমরা সময়ের মান পেলাম 0। ঠিক এই মুহূর্তে দেখো তড়িৎচালক শক্তির মান 0। আমরা এখানে এক্স অক্ষের দিকে সময়কে দিয়েছি আর ওয়াই অক্ষের দিকে বিদ্যুৎ চালক বল অর্থাৎ তড়িৎচালক শক্তিকে দিয়েছি। তাহলে এই মুহূর্তে তড়িৎচালক শক্তির মান 0। যখন সময় 0, কোণের মান 0, তড়িৎচালক শক্তির মানও 0। এবার কুণ্ডলীটি ঘুরতে শুরু করলো। কুণ্ডলী এই অবস্থা থেকে কি অনুভূমিক হলো, উলম্ব অবস্থান থেকে অনুভূমিক হলো। তাহলে এক্ষেত্রে কুণ্ডলী তলের যে লম্ব সেটির সঙ্গে তড়িৎচালক শক্তির মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমরা পেলাম কত? 90 ডিগ্রি, π/2, 90 ডিগ্রি। তাহলে তড়িৎচালক শক্তির মানে যে রেখা তোমরা দেখছো যে তীর চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে, আর এখানে কুণ্ডলীর লম্ব কি কোন বরাবর, সেটি আমরা পাচ্ছি তো জায়গাকে লম্ব বরাবর, কুণ্ডলীর তলের লম্ব, তাহলে এর সঙ্গে কোণ হলো 90 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে সময়ের মান কি? আমরা 1/4 সময় অর্থাৎ T/4। তাহলে T/4 সময়ে দেখো এখানে তড়িৎচালক শক্তির মান কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। ঠিক আছে, তড়িৎচালক শক্তির মান সর্বোচ্চ। তাহলে T/4 সময়ে, অর্থাৎ যখন কুণ্ডলী তলের লম্ব এবং
চৌম্বক ফ্লাক্স এর মধ্যবর্তী কোণ যখন π/2 অর্থাৎ 90 ডিগ্রি, তখনই তড়িৎচালক শক্তির মান সর্বোচ্চ। এবার আমরা সি চিত্রে চলে আসি। সি চিত্রে আবার কি, এটি কুণ্ডলীটি এই যে বি প্রান্তটা নিচের দিকে চলে গেছে, অর্থাৎ ঘুরে নিচের দিকে চলে আসছে, তাহলে অর্ধচক্র সম্পন্ন করেছে। অর্ধচক্র সম্পূর্ণ করতে তার সময় লাগে T/2, এবং এক্ষেত্রে এই কুণ্ডলী তলের লম্ব যেটি বিপরীত দিকে কাজ করছে, কার ফ্লাক্সের বিপরীত দিকে বা বলরেখাগুলোর বিপরীত দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত হলো? পাই 180 ডিগ্রি। তাহলে কোণের মান যখন পাই বা 180 ডিগ্রি এবং সমান মান যখন T/2, তখন পুনরায় কি হয়ে যাচ্ছে? পরিচালক শক্তির মান 0 হয়ে যাচ্ছে। এবার কুণ্ডলীটি পুনরায় আনুভূমিক হলো। আনুভূমিক হওয়ার ক্ষেত্রে তার সময়ের পরিমাণ হলো 3T/4, এবং এক্ষেত্রে কুণ্ডলী তলের লম্ব এবং চুম্বক বলরেখা এদের মধ্যবর্তী কোণ হলো 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি। সেক্ষেত্রে তড়িৎচালক শক্তির মান সর্বোচ্চ হলো, কিন্তু এবার হবে বিপরীত দিকে। এবার পুনরায় কুণ্ডলীটি আবার পূর্বের অবস্থা এই অবস্থানে ফিরে আসলো, অর্থাৎ ই এবং এ অবস্থান কি একই। তাহলে পূর্ণ একটি চক্র সম্পূর্ণ করে কুণ্ডলীটি পূর্বের অবস্থায় ফিরে আসলো। এক্ষেত্রে তড়িৎচালক শক্তি কি হবে? পুনরায় 0 হবে, এবং এক্ষেত্রে পূর্ণ চক্রের জন্য সময় কত? ক্যাপিটাল টি, এবং এখানে পুনরায় কোণের মান কত? 360 ডিগ্রি বা 0 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি কুণ্ডলী কোন একটি চৌম্বক ক্ষেত্রে পুরোপুরি একটি পূর্ণ চক্র সম্পন্ন করে পূর্বের অবস্থায় ফিরে আসলে তড়িৎচালক শক্তির মান কিভাবে পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে বা কোণের সাথে, সেটি আমরা এই লেখচিত্রে দেখতে পাচ্ছি। আমরা আবার বলছি, যখন সময়ের মান 0, কোণের মান 0, বিদ্যুৎ চালক শক্তি 0। সময়ের মান যখন D/4, অর্থাৎ বিদ্যুৎ চালক শক্তির কোণের মান যখন 90 ডিগ্রি, তখন তড়িৎচালক শক্তির মান সর্বোচ্চ ধনাত্মক দিকে। সময়ের মান যখন T/2, কোণের মান যখন 180 ডিগ্রি, তখন বিদ্যুৎ চালক শক্তি 0। এবার সময়ের মান যখন 3T/4, কোণের মান যখন 270 ডিগ্রি, তখন বিদ্যুৎ চালক শক্তির মান সর্বোচ্চ ঋণাত্মক দিকে। পুনরায় যখন কুণ্ডলীটি একটি পূর্ণচক্র সম্পন্ন করে 360 ডিগ্রি ঘুরে টি সময় নিয়ে পূর্ব অবস্থায় ফিরে আসলো, তখন আবার কি হলো? বিদ্যুৎ চালক শক্তি 0 হয়ে গেল। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে যে সমীকরণটা পেলে E = E naught sin omega t বা I = I naught sin omega t, এখানে ওমেগার মান টুয়াইস π/t এবং টির মান, স্মল টির মান 0, T/4, T/2, 3T/4 এবং ক্যাপিটাল টি বসিয়ে দেখবে আমরা একই রকম ভাবে তড়িৎচালক শক্তির মান যথাক্রমে 0, E0, 0, -E0 এবং 0 এভাবে পর্যায়ক্রমে পেতে থাকবো। অর্থাৎ এই গ্রাফটি আমরা ওই সমীকরণ থেকেও পেতে পারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এইগুলো লিখবে। সেক্ষেত্রে তোমরা দেখো যে আমরা যদি লিখি ই, ওমেগা = টুয়াইস π/t, এখানে সময়ের মান আমরা 0 ধরলাম, তাহলে কি হয়ে গেল? ইর মান 0 হয়ে গেল। আমরা বলছি যখন এবার একই রকম ভাবে এখানে আমরা সময়ের মান T/4 বসাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টি আর টি কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে π/2 sin 90 ডিগ্রির মান +1, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি পাবো? প্লাস। আমরা বলছি যখন t = T/, একই রকম ভাবে আমরা E = E0, আমরা এখানে T/2 বসাই, টি আর টি কাটবে, sin π এর মান 0, অর্থাৎ আমরা কি পেয়ে যাব? 0 পাবো যখন আমরা বলছি t = T/2।
এবার চতুর্থ ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা এখান থেকে আমরা আবার পেয়ে যাব, তোমরা নিজেরাই ক্যালকুলেট করে দেখবে ই নট, তাহলে যখন আমরা কি হচ্ছে এখানে টি ইজ ইকুয়াল টু পাচ্ছি 3t/4 এবং আমরা যে টি বসাই এখান থেকে দেখো আমরা আবার শূন্য পেয়ে যাব। তাহলে আমরা বলছি যখন এখানে এটা কখন পাচ্ছি, যখন টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে আমরা চিত্র থেকে যে বিষয়টা দেখলাম সেটি কিন্তু আমরা আমাদের সমীকরণ থেকেও কিন্তু একই রকম মানগুলো পেতে পারি। আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো সেক্ষেত্রে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা পড়বো তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের গড় মান। আমরা জানি যে নির্দিষ্ট কোন একটি সময় তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের যে মান সেটি হচ্ছে E = E naught sin omega t বা I = I naught sin omega t। কিন্তু নির্দিষ্ট সময় ব্যবধানে তড়িৎচালক শক্তির মানকে ওই সময় ব্যবধানে তড়িৎচালক শক্তির মানগুলোকে যোগ করে যদি আমরা তার সেই সময় ব্যবধান দিয়ে ভাগ দিই তবে সেটি আমরা কি পাবো, ওই নির্দিষ্ট সময় জুড়ে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের গড় মান। সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো আমরা দেখবো এটা কি করে বের করা যায়। তো আমরা প্রথমে বের করতে চাই অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড়। তাহলে দেখো যে আমরা যদি অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান, তাহলে অর্ধচক্রের মধ্যে কোন এক মুহূর্তে তড়িৎচালক শক্তির মান কত, আমরা তড়িৎ প্রবাহটি বের করছি এখানে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ তড়িৎচালক শক্তির জন্য একই রকম ভাবে পাওয়া যাবে, আমরা তড়িৎ প্রবাহ দিয়ে বের করছি। তাহলে অর্ধচক্রের কোন এক মুহূর্তে তড়িৎ প্রবাহের মান হচ্ছে I। তাহলে অতি ক্ষুদ্র সময়ে তড়িৎ প্রবাহের মান কত হবে, IDT। এখন এরকম অসংখ্য IDT থাকবে হচ্ছে অর্ধচক্রের মধ্যে। সুতরাং অর্ধচক্রের জন্য মোট তড়িৎ প্রবাহের মান কত হবে, ইন্টিগ্রেশন অফ IDT, তাই না। তাহলে সেখানে লিমিট কি হবে, 0 থেকে t/2। এবার আমরা তাহলে এটা কি হলো, অর্ধচক্রের জন্য তড়িৎচালক শক্তির মানের সমষ্টি। এই অর্ধচক্রের জন্য তড়িৎচালক মানের সমষ্টিকে যদি আমরা এবার ওই সময় ব্যবধান t/2 দিয়ে ভাগ দিলে এটি আমরা কি পেয়ে গেলাম, একটা অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ। তাহলে প্রেক্ষাপটে আবার বোঝার চেষ্টা করো যে এটা কিভাবে পাওয়া গেল। কোন এক মুহূর্তে তড়িৎ প্রবাহের মান হচ্ছে I। এখন অর্ধচক্রের মধ্যে অসংখ্য ডিটি আছে, আমরা কোন এক ক্ষুদ্র সময় ব্যবধান হচ্ছে ডিটি, তাহলে এই ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎ প্রবাহের মানগুলো কত হবে, I × DT। এখন এই অর্ধচক্রের জন্য মোট তড়িৎ প্রবাহের সমষ্টি কত হবে, ইন্টিগ্রেশন অফ IDT। তাহলে আমাদের লিমিটটা দিয়ে দিতে হবে, সময় ব্যবধানটা কত, 0 থেকে t/2। তাহলে এই সময় ব্যবধানের মধ্যে মোট তড়িৎ প্রবাহের মানের সমষ্টি হচ্ছে ইন্টিগ্রেশন অফ IDT। কিন্তু আমরা তো বের করতে যাচ্ছি গড়, তাহলে গড় মানে কি, আমাদের কি করতে হবে, t/2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে t/2 দিয়ে ভাগ দিলাম, আমরা t/2 দিয়ে ভাগ দিলে আমরা এখানে পেলাম এই 1/t/2 ইনটু ইন্টিগ্রেশন অফ IDT। তাহলে আমরা এখানে I এর সমান I naught sin omega t বসালাম। এবার আমরা সমাকলন করলে আমরা I naught টা বাইরে চলে যাচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে, তাই না। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 cos omega t, তাই না। আমরা এখানে sin omega t কে আমরা যদি সমাকলন করি তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস cos omega t, এবং সঙ্গে একটা কি পাচ্ছি, 1/omega পাচ্ছি। তাহলে 1/omega বাইরে চলে আসলো। আর এখানে এই যে এই t/2 টাকে উল্টে দিয়ে আমরা উপরে t পেলাম আর নিচে t পেলাম, তাহলে কনস্ট্যান্ট পেলাম I naught, আর আমরা সমাকলন করে পেলাম একটা ওমেগা, আর sin omega t থেকে পেলাম cos omega t। এবার লিমিট বসলে আমরা পাচ্ছি নিচের এই সমীকরণটি, যেখানে omega is equal to twice pi/t বসাই দিলে আমরা পাচ্ছি cos pi minus cos 0। এবার আমরা জানি যে cos pi এর মান -1 এবং cos 0 এর মান 1, আমরা এখানে বসালে আমরা পাচ্ছি -2 আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 I naught by pi। তাহলে I বার, I এভারেজ বা I বার, এটাকে আমরা কি বোঝাচ্ছি, অর্ধচক্রের জন্য গড় মান। তাহলে I বার বা I এভারেজ সমান পেলাম 0.637 I। তার মানে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান হচ্ছে 0.637 I naught, অর্থাৎ শীর্ষ মানের কত, 0.637 গুণ। তাহলে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান শীর্ষ মানের 0.637 গুণ। একই রকম ভাবেও আমরা
অর্ধচক্রের জন্য তড়িৎ চালক শক্তির গড় মান পেতে পারি ই বার বা ই এভারেজ ইজ ইকুয়াল টু 0.637 ই নট। শিক্ষার্থীরা এবার আমরা পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের মূল গড় বর্গমান নির্ণয় করব। একটা পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান যেহেতু শূন্য হয়ে যায়, সুতরাং আমরা এক্ষেত্রে মূল গড় বর্গমান বের করি। অর্থাৎ কি, প্রথমে আমরা বর্গের গড় মান বের করব, তারপরে তার বর্গমূল বের করব। এটাকে আমরা বলছি মূল গড় বর্গমান বা বর্গমূলীয় গড় মান। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এখানে প্রথমে কি করা হচ্ছে, একটি পূর্ণ চক্রের জন্য কি করছি, তড়িৎ প্রবাহের বর্গের গড় মান বের করছি, পরে আমরা বর্গমূল বের করবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে একটা পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের বর্গের সমষ্টি কত হচ্ছে, আই স্কয়ার ডিটি, তাই নাকি, আই স্কয়ার ডিটি। তাহলে আই স্কয়ার, আই সমান সমান আমরা কি বসাতে পারি, আই নট সাইন ওমেগা টি। তাহলে আমরা যদি আই নট সাইন ওমেগা টি কে স্কয়ার করি, তাহলে আমরা কি পাবো, আই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি ইনটু ডিটি। এটি যে পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের বর্গের সমষ্টি, কি করে বুঝতে পারছি আমরা, যে এই যে ইন্টিগ্রেশনের লিমিট দেখে 0 থেকে টি, তার মানে বোঝানো হচ্ছে 0 থেকে টি, অর্থাৎ একটা পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের বর্গের সমষ্টি হচ্ছে 0 ইন্টিগ্রেশন অফ 0 টু টি আই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। আর আমরা যখন গড় মান বের করছি তখন আমরা কি করলাম, সেই পূর্ণ সময় ব্যবধান দিয়ে ভাগ দিলাম, সেটি কত, টি দিয়ে ভাগ দিলাম, সেটি আমরা বাইরে লিখছি 1/t। তাহলে আমরা পাচ্ছি একটি পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান, বর্গের গড় মান। তো আমরা পেলাম, এটা আমরা লিখলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা এখানে স্বাভাবিকভাবেই আই নট স্কয়ারটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে বাইরে চলে গেল। এবার সাইন স্কয়ার ওমেগা টি ডিটি কে আমরা সাইন স্কয়ার থিটা সূত্র দিয়ে ভেঙে দিচ্ছি। সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 2, আমরা সেই সূত্র দিয়ে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমরা এদেরকে পৃথক করে ফেললাম, অর্থাৎ এই যে ডিটি কে হাফ ডিটি এবং cos 2 ওমেগা টি বাই 2 ডিটি এটাকে পৃথক করে ফেললাম। পৃথক করে ফেলে আমরা এখান থেকে এটা সমাকলন করে পেলাম স্মল ডি, তার লিমিট থাকবে 0 থেকে ক্যাপিটাল টি, আর এটাকে সমাকলন করে পেলাম 1/2 ওমেগা sin 2 ওমেগা টি। এখানেও আমরা একই রকম ভাবে লিমিট পেলাম। আমরা মানগুলো বসিয়ে দিয়ে, লিমিটের মানগুলো বসিয়ে দিয়ে আমরা সর্বশেষে পেলাম কি, আই নট স্কয়ার বার ইজ ইকুয়াল টু আই নট স্কয়ার বাই 2। তো শিক্ষার্থী, আমরা এখানে কি পেলাম, এটা একটি পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের বর্গের গড় মান পেলাম আই নট স্কয়ার বাই 2। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, মূল গড় বর্গমান, অর্থাৎ বর্গের গড় মানের বর্গমূল বের করা। সেটি আমরা করলাম পরের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলছি আরএমএস ভ্যালু, রুট মিন স্কয়ার ভ্যালু। তাহলে রুট মিন স্কয়ার, তোমরা তাহলে কি করলাম, আমরা প্রথমে স্কয়ার বের করলাম, তার মিন বের করলাম, এবার তার বর্গমূল বের করলাম। আমরা আগের স্লাইডে কিন্তু কি বের করেছিলাম, আই স্কয়ার বার বের করে রেখেছিলাম, তাই না, সেটি কত ছিল, আই নট স্কয়ার বাই 2। এবার তার বর্গমূল করছি, তাহলে বর্গমূল করলে আমরা পেলাম কি, আই নট বাই রুট 2, যেটা সমান সমান 0.707 আই নট। তাহলে একটি পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের আই মানে আরএমএস ভ্যালু বা রুট মিন স্কয়ার ভ্যালু, বা আমরা কি বলছি এটাকে মূল গড় বর্গমান বা বর্গমূলীয় গড় মান, যেটাই বলি না কেন, সেটা সমান সমান পাচ্ছি শীর্ষ মানের কত গুণ, 0.707 গুণ বা 1/√2 গুণ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা দেখলে, এটাও গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, এই সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এখান থেকে ছোট ছোট অঙ্কগুলো আসবে এমসিকিউ বা সেকের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা যে বাসা বাড়িতে, বাংলাদেশে যে আমরা বাসা বাড়ি বা বিভিন্ন প্রয়োজনে যে কারেন্ট ব্যবহার করি, তার মান কত হয়, 220 ভোল্ট। আসলে এটি কি ধরনের ভোল্ট, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। ঠিক আছে, এটি তড়িৎ চালক শক্তির আরএমএস ভ্যালু। আমরা তো তড়িৎ প্রবাহের আরএমএস ভ্যালু দেখলাম, অনুরূপ ভাবে আমরা তড়িৎ চালক শক্তিরও কিন্তু আরএমএস ভ্যালু বের করতে পারি। তো এই 220 ভোল্ট হলো তো আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালু যে সম্পর্ক পেলাম আমরা, ই নট ইজ ইকুয়াল টু কি, ই আরএমএস ইনটু √2। তাহলে এখানে যদি আরএমএস ভ্যালু মানে মানটি বসিয়ে দেওয়া হয়, তাহলে তড়িৎ চালক শক্তির শীর্ষ মান কত পাওয়া যায়, 311। তার মানে যদিও বলা হচ্ছে 220 ভোল্ট, কিন্তু এখানে আসলে কি সর্বোচ্চ তড়িৎ চালক শক্তির সর্বোচ্চ মান কত থাকে, 311 ভোল্ট, আর সর্বনিম্ন কত থাকে, 0। এবং এটি প্রতি সেকেন্ডে কতবার পাওয়া যায়, প্রতি সেকেন্ডে এটি পাওয়া যায় 120 বার। কারণ আমরা যে তড়িৎ ব্যবহার করি সেটি কত হার্জ, 60 হার্জ, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটি পূর্ণচক্র সম্পন্ন করে,
60টি এবং প্রতি পূর্ণচক্রে কয়বার শীর্ষমান প্রাপ্ত হয়? ধনাত্মক দিকে একবার, ঋণাত্মক দিকে একবার, অর্থাৎ একবার প্লাস 311 ভোল্ট পাওয়া যায়, একবার মাইনাস 311 ভোল্ট পাওয়া যায়। সুতরাং এই বিদ্যুৎ যদি আমাদের কাউকে, এই বিদ্যুৎ অর্থাৎ যে তড়িৎচালক শক্তি আমরা ব্যবহার করছি, এখান থেকে প্রতি সেকেন্ডে 311 ভোল্ট 120 বার পাওয়া যাবে। সুতরাং অবশ্যই ডিসি কারেন্ট অপেক্ষা এসি কারেন্ট অধিক বিপজ্জনক এবং এটি ব্যবহারের কাজ করার সময় আমাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, এবার তোমাদের একটা গাণিতিক উদাহরণ আমরা দেখছি। যে গাণিতিক উদাহরণ সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে কোন দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির শীর্ষ মান হচ্ছে 20 ভোল্ট। তড়িৎচালক ই নট, তাহলে গড় বর্গের বর্গমূল ইআরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে খুব সাধারণ একটি অঙ্ক, আমরা জানি ইআরএমএস ইজ ইকুয়াল টু 0.707 ই নট, তাই না? তাহলে এই সমীকরণ থেকে আমরা আমাদের যে মানটা দেওয়া আছে ই নট, তার মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি কত? 14.14 ভোল্ট। তার মানে শীর্ষ মান যদি 20 ভোল্ট হয়, তার আরএমএস ভ্যালু হবে 14.14 ভোল্ট। এবার পরবর্তী অঙ্ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণে বলা হচ্ছে I is equal to 30 into sin 628t হলে তড়িৎ প্রবাহের শীর্ষ মান, কম্পাঙ্ক এবং বর্গমূলের গড় মান বের করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যে এটি আমাদের এই যে এই সমীকরণ অনুরূপ, তাই না? আমরা যে কি জানি তড়িৎ প্রবাহের যে সমীকরণ I is equal to I naught sin omega t, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণকে যদি এই I is equal to I naught sin omega t এর সঙ্গে তুলনা করি, তাহলে আমরা এখান থেকে তুলনা করে কি পাচ্ছি? I naught is equal to 30 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের শীর্ষ মান পাচ্ছে 30 অ্যাম্পিয়ার। আমরা জানি ওমেগা is equal to 2 pi f, তাহলে এখানে t এর সঙ্গে আছে কত? 628, আর এখানে t এর সঙ্গে আছে ওমেগা। তাহলে এই দুটি সমীকরণে তুলনা করলে আমরা ওমেগা is equal to লিখতে পারি 628, অর্থাৎ সেক্ষেত্রে 2 pi f is equal to 60 মানে 628। এখান থেকে আমরা f কম্পাঙ্ক সমান পাচ্ছি 100 হার্টজ। অর্থাৎ যে তড়িৎ প্রবাহের মানটি দেওয়া আছে তার কম্পাঙ্ক কত? 100 হার্টজ। আর আরএমএস ভ্যালু বের করা অত্যন্ত সহজ, কারণ যেহেতু আমরা আই নট পেয়ে গেছি, আরএমএস ভ্যালু বের করা কোনো কঠিন কাজ নয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারছি আই আরএমএস ইজ ইকুয়াল টু 0.707 আই নট। সেখান থেকে আমরা পাচ্ছি আরএমএস ভ্যালু 21.21 অ্যাম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এই সমীকরণ দুটি তুলনা করে আমাদের প্রদত্ত সমীকরণ এবং জায়গাকে এই দুটি সমীকরণের তুলনা করে আমরা যে মানগুলি চাওয়া হয়েছে সেগুলো আমরা সহজে বের করতে পারছি। অনুরূপ অঙ্ক তোমরা বই আরো পাবে, তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। নিজের মতো করে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টসে আকারে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত বিদায় জানাচ্ছি।